আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্জিন লোন নিয়ে যে সুপারিশগুলো করা হয়েছে তা নিয়ে একটু আলোচনা করতে চাই। এক্স্যাক্টলি কী ধরনের সুপারিশ করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে সাংবাদিক ভাইয়েরা যে প্রশ্নগুলো করেছেন সেখান থেকে কিছু কিছু তথ্য আমাদের কাছে এসেছে, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই যে কেমন হলো বা কেমন হতে পারে। প্রথমে বলে নিই, আমি কিছু পয়েন্ট আলোচনা করছি, যেমন 10 লাখ টাকা বিনিয়োগ ছাড়া মার্জিন ঋণ নয়। অর্থাৎ আপনাকে মার্জিন লোন পেতে হলে কমপক্ষ 10 লাখ টাকা বিনিয়োগ থাকতে পারে। এটা একটা ভালো প্রস্তাব, কারণ এক্ষেত্রে একটা দায়বদ্ধতা থাকবে এবং গণহারে সবাই মার্জিন লোন নেবে না, কারণ মার্জিন লোন কিন্তু কঠিন ব্যাপার। এটা কিন্তু অনেক সময় বিপদ ডেকে আনে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিপদ ডেকে আনছে। সো এক্ষেত্রে একটা লাগাম টেনে ধরা আমি ভালো বলে মনে করছি। এক্ষেত্রে ঋণের অনুপাত হবে 1:1, অর্থাৎ আপনার 1 লাখ টাকা বিনিয়োগ থাকলে আপনি আরও 1 লাখ টাকা মার্জিন লোন পাবেন, যেটা বলা হয়েছে আর কি। এবং বিনিয়োগকারীদের শেয়ার কিনতে দেওয়ার ক্ষেত্রে পুঁজিবাজারে 6 মাসে বিনিয়োগের অভিজ্ঞতা এবং কমপক্ষে 10 লাখ টাকা বিনিয়োগ থাকার বাধ্যবাধকতা প্রস্তাব পাশ করা হয়েছে প্রতিবেদনে। অর্থাৎ 6 মাসের একটা অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে সেটা যিনি মার্জিন লোন প্রোভাইড করবেন তিনি সেটা আপনার জাস্টিফিকেশন করবেন বা সেটা চেক করবেন। আর তারপর দিয়ে বলা হয়েছে যে সুনির্দিষ্ট কয়েকটি খাত ও শেয়ারে বিনিয়োগ সীমিত করার সুপারিশও করা হয়েছে এই টাস্কফোর্স। মানে টাস্কফোর্স গত রোববার মার্জিন রুল 1999 চূড়ান্ত সুপারিশ জমা দেয় বিএসইসিতে। আচ্ছা, আর কি আছে নেক্সট? এখানে আরেকটা পয়েন্ট হলো যে লক ইন শেয়ার, উদ্যোক্তা শেয়ার, প্লেসমেন্ট, অতালিকাভুক্ত প্রতিষ্ঠান, বন্ড, ডিবেঞ্চার ও অতালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডে মার্জিন ঋণের অর্থ ব্যবহার করা যাবে না। কিসে? লক ইন শেয়ারে, উদ্যোক্তা শেয়ারে, প্লেসমেন্ট আর অতালিকাভুক্ত প্রতিষ্ঠান, তারপর হচ্ছে বন্ড, ডিবেঞ্চার আর অতালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড, এগুলোতে আপনার মার্জিন লোন ব্যবহার করা যাবে না। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। এরপরে বলছে যে কোম্পানির বেলায় মার্জিন ঋণ গ্রহীতা নিজস্ব শেয়ারে বিনিয়োগ করতে পারবে না। অর্থাৎ কোনো কোম্পানি মার্জিন ঋণ নিয়ে একই কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ করতে পারবে না। এটাও একটা ভালো কথা। ধরেন কোনো কোম্পানি যদি মার্জিন লোন নেয় তাহলে সে ওই কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে না। এটা একটা ভালো দিক। আর এখানে বিনিয়োগকারীর দুটি বেনিফিশিয়ারি হিসাব থাকতে হবে, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে নন মার্জিন। তো মার্জিন হিসাব যদি কোনো কারণে ঋণাত্মক হয়ে যায় তাহলে নন মার্জিন হিসাবে যে শেয়ার থাকে সেটা বিক্রি করে টাকাটা আপনি আদায় করে নিতে পারবে। এটা একদিক দিয়ে ভালো হয়েছে। এটা এই শর্তটা হচ্ছে আপনার ঋণদাতা প্রতিষ্ঠানের পক্ষে যায় আর কি। এটা একটা সিকিউরিটি হিসেবে তাদের পক্ষে যায়, সেটাও ভালো। তাহলে সবাই এই ঋণ নিতে অনেকবার চিন্তা করবে, এটা উচিত। আচ্ছা, আর একটা বলা হয়েছে যে মার্জিন ঋণ এমন বিনিয়োগকারীকে দেওয়া হবে যাদের নিয়মিত আয়ের উৎস আছে। এ ব্যাখ্যায় আলামিন সাহেব বলেন যে ঋণের তো সুদ দিতে হবে, কমপক্ষে সেই সুদ পরিশোধ করতে পারে তার নিশ্চয়তা তিনি যেন দিতে পারেন। তবে এক্ষেত্রে তার নিয়মিত আয়ের উৎস আছে এটা আপনাকে প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে তো আপনার চাকরি এবং ব্যবসা, তো চাকরির ক্ষেত্রে দেখানো সহজ হয়ে যায়, কিন্তু যারা ব্যবসায়ী যে 10 লক্ষ টাকার উপরে আছে কিন্তু ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসায়ী, সেক্ষেত্রে তাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। তো এক্ষেত্রেও ওই মার্জিন যিনি দিবেন তার ভূমিকা থাকবে, আমার যেটা মনে হচ্ছে আর কি। এটা খারাপ কিছু না, ভালোই। উনি বলেছেন নতুন নীতিমালা বাস্তবায়িত হলে বিনিয়োগ হিসাব ঋণাত্মক হওয়ার সুযোগ থাকবে না। আমিও মনে করি, কারণ এক্ষেত্রে যেহেতু নানা দিক বিবেচনা করে ঋণ দেওয়া হচ্ছে, সো আমার মনে হচ্ছে যে এর আগে যেমন হতো সবাই গড়পড়তা ঋণ নিয়ে নিত, এবং অনেকে আমি শুনেছি যে 1:2 ঋণ দিয়েছে চড়া সুদে।
সেক্ষেত্রে যখন শেয়ারগুলোর দাম পড়ে গেছে তখন কিন্তু তাদের হিসাব, তাদের টাকা তো নাই, বরং আরও মাইনাস হয়ে গেছে, সেটা হওয়ার সম্ভাবনা কম আছে। তো এখানে আরও কিছু তথ্য এখানে আছে, যেমন অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে কী কী রয়েছে এটা একটু দেখি। নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানের অর্থাৎ আইপিও শেয়ার কেনায় 90 দিনের পূর্বে মার্জিন লোন দেওয়া যাবে না। আগে যেটা 30 দিন ছিল সেটা 90 দিন করছে, সেটা ভালো। এখানে তেমন কোনো যায় আসে না, 30 দিন বা 90 দিন কোনো যায় আসে না। 6 মাস থেকে 1 বছর মেয়াদে মার্জিন ঋণ দেওয়া, মেয়াদ শেষে তা নবায়ন হবে। 6 মাস থেকে 1 বছর এবং মেয়াদ শেষে নবায়ন হবে। ঋণ দেওয়ার আগে গ্রহীতা বিনিয়োগকারীর সক্ষমতা যাচাই বা ক্রেডিট রেটিং তৈরি করবে ঋণদাতা কোম্পানি, অর্থাৎ যাকে ঋণ দিবে তার সক্ষমতা এবং যেটা ক্রেডিট রেটিং সেটা ঋণদাতা কোম্পানি এটা যাচাই করবে আর কি। ঋণের বিপরীতে জামানত হিসেবে শুধু পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে এ শ্রেণীর কোম্পানি ও BBB+ অর্থাৎ BBB+ রেটিংয়ের মিউচুয়াল ফান্ড বিনিয়োগ জামানত হিসেবে রাখতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি A কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডগুলো যেটা BBB+ সেগুলো থাকে, সেটাকে জামানত হিসেবে আপনি নিতে পারবেন, অর্থাৎ মার্জিন লোন নিতে পারবেন। এর বাইরে কোনো বিনিয়োগ জামানত হিসেবে রাখতে পারবেন না। আবার নগদ টাকাও জামানত হিসেবে রাখা যাবে। এখন নগদ টাকা বলতে কি অ্যাকাউন্টে নগদ টাকা নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও যদি নগদ টাকা থাকে সেটা ক্লিয়ার না, বাট আপনার যদি নগদ টাকা থাকে সেটাকেও জামানত হিসেবে অর্থাৎ ব্লক করে দেবে সম্ভবত, ঋণ নেওয়া যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ ঘোষিত নির্দিষ্ট কোম্পানির বিপরীতে মার্জিন ঋণ দেওয়ার সুযোগ রাখা যাবে। নির্দিষ্ট কোম্পানির বিপরীতে মার্জিন ঋণ দেওয়ার সুযোগ রাখা যাবে, হ্যাঁ এটা তো দিলই। লেনদেন স্থগিত ও দেউলিয়া বা কোম্পানির আর্থিক অবস্থা শোচনীয় থাকলে মার্জিন ঋণে শেয়ার কেনা যাবে না। এটা একটা ভালো কাজ করছে, যে অনেক কোম্পানির লেনদেন স্থগিত বা দেউলিয়া হয়ে গেছে কোম্পানিটা, বা কোম্পানির আর্থিক অবস্থা শোচনীয় সেটা যদি প্রকাশ পায় আর কি, সেসব ক্ষেত্রে মার্জিন লোন দেওয়া যাবে না। ভেরি গুড ইনিশিয়েটিভ। আচ্ছা, একক কোনো গ্রাহকের বিপরীতে ঋণদাতা কোম্পানি তার মূলধনের সর্বোচ্চ 25% মার্জিন ঋণ দিতে পারবে। অর্থাৎ একজন যে মার্জিন ঋণদাতা তার টোটাল মূলধনের 25% পর্যন্ত যে কোনো একজনকে দিতে পারবে। ঠিক আছে, এটাও। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মার্জিন ঋণ দেওয়ার সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্যকে বিবেচনা করতে হবে। ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পদ মূল্যকে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে ইপিএসকে বিবেচনায় রাখা যাবে না। এই হচ্ছে মার্জিন যে ঋণের যে সুপারিশগুলোর মোটামুটি সংবাদ সম্মেলন থেকে এরকম একটা সামারাইজ করা যায় আর কি। এক্স্যাক্টলি কী আছে সেটা আরও করতে হবে। যাই হোক, যে সুপারিশগুলো আমরা দেখলাম বেশ ভালোই মনে হলো। নিশ্চয়ই বিস্তারিত আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তবে এগুলা বাস্তবায়ন করা কিন্তু খুব সহজ না। আমার বিশ্বাস যে লং টার্মে এগুলা যদি ইমপ্লিমেন্ট করা যায় অদূর ভবিষ্যতে, এটা কিন্তু শেয়ার মার্কেটের জন্য ভালো হবে। আর এখানে একটা সমস্যা হবে, যেটা হচ্ছে যে শেয়ার মার্কেটে মানি ফ্লোটা কমে যাবে। এই মুহূর্তে যে মানি ফ্লোটা দরকার ছিল শেয়ার মার্কেটে, সেই মানি ফ্লোটা কমে যাবে। তবে মানি ফ্লোটা কমে গেলেও একদিক দিয়ে ভালো হবে যে আগের মতো এরকম গ্যামলিং বা এরকম হইতো না, একটা শেয়ারের দাম 50 দেখা যাচ্ছে 15 টাকার শেয়ার 100 টাকা 150 টাকা পর্যন্ত হয়ে গেছে, এরকম রেকর্ড আছে। তো এই ধরনের এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মার্জিন ঋণের প্রভাব যাই বলেন। মার্জিন লোন এমন একটা জিনিস অনেক ক্ষতি করছে অনেক সময়। বেশিরভাগ যারা নিঃস্ব হয়ে গেছে তারা সবাই কিন্তু একদম 95% হচ্ছে মার্জিন লোন নেওয়া আর কি। তো তাদের যদি মার্জিন লোনটা না নেওয়া থাকতো তো হয়তো শেয়ারগুলো থাকতো, পোর্টফোলিও ম্যানেজ থাকতো, কিন্তু শেয়ারগুলো থাকতো, একটা আশা থাকতো আজকে হোক 2 বছর হোক, তখন সে আশাও নেই। হাউএভার আশা করি এগুলা ভালো হবে, শেয়ার মার্কেটের জন্য সুফল বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।